হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের টপিকে আমি আলোচনা করব হচ্ছে হিস্ট্রি কোশ্চেনে আলোচনা করব, কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তার সাথে ব্যাখ্যা দিয়ে এক্সপ্লেনেশন থাকবে প্রতিটা কোশ্চেনের সাথে। তো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। দেখো, আজকের ভিডিওটা ফার্স্ট আমি ভেবেছিলাম ডাব্লিউবিসিএস নিয়ে হয়তো কিছু কথা তোমাদের সাথে বলবো, বাট সত্যি কথা বলতে স্টিল এখনো পর্যন্ত কোনো নিউজ এরকম নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো ফালতু সেই জিনিসগুলোকে নিয়ে গসিপ করে লাভ নেই। ডাব্লিউবিসিএস এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা যতদিন না একটা নির্দিষ্ট দিশা পাবে ততদিন অব্দি কিন্তু কিচ্ছু করার নেই। ঠিক আছে, এটুকুনি আমার মনে হয়েছে, একদম আমার ব্যক্তিগত মতামত। এছাড়াও হচ্ছে আরো যেটা, যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা সত্যি তারা নিতে চায় তো তার জন্য তো অন্যান্য অনেক পরীক্ষারই বিজ্ঞপ্তি আটকে আছে। তো সেরকম আমার মনে হয় যদি আমরা প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নিয়ে যাই তো পরীক্ষাটা যবেই হোক, তো সেটা যদি তাড়াতাড়ি হয় এবং আমি পারলাম না, সেটার থেকে খারাপ হতে পারে না। তো তার থেকে ভালো যে আমি প্রিপারেশনটা চালিয়ে নিয়ে যাই এবং পরীক্ষা যবে হয় দেখা যাবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে ক্লাসটা আমি রেগুলার কন্টিনিউ করি, কারণ সব থেকে বেশি মেসেজ যেটা আসে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর কি খবর, একদম এরকমই জিজ্ঞেস করে যে কি খবর 2024-এ তো হলোই না, 2025-এ কি আদৌ হবে। মানে ওই যে ওবিসির একটা মামলা ঝুলে আছে তার জন্য যে প্রচুর সরকারি চাকরির যে পরীক্ষা, সেগুলো রাজ্য সরকারি যে পরীক্ষাগুলো সেগুলো স্থগিত হয়ে আছে। তো সত্যি এটা খুব বাজে ব্যাপার এবং সবার কাছে এটা হতাশাজনক যারা আর কি চাকরির প্রার্থী। তো যাই হোক, আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকে হিস্ট্রি, এবং তোমরা যারা উত্তরগুলো জানো দেখো তাদের সাথে আমার প্রশ্নের উত্তরটা মেলে কিনা, এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো রিকোয়েস্টের টপিক আছে কিনা। তো প্রথম আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এটা তো ডাব্লিউবিসিএস এর প্রচুরবার এসছে। গিভ মি ব্লাড আই উইল এটা একটা উক্তি, তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে একটা উক্তি। ঠিক আছে, এর জন্য আমি কোটেশনের মধ্যে রাখলাম গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এই উক্তিটি কার? তো প্রশ্ন হচ্ছে এই উক্তিটি যেটা আছে সেটা কার উক্তি? তো এখানে আছে সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস নাকি ভগৎ সিং। সো গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, উক্তিটি করেছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। 1944 সালের 4 জুলাই তৎকালীন বার্মাতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির এক সভায় সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে তিনি এই মন্তব্যটি করেছিলেন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। আমি এক্সপ্লেনেশনটা রেখেছি কারণ আমি দেখলাম প্রচুর জন বলেছে যে কোশ্চেনের সাথে এক্সপ্লেনেশন থাকলে সেখান থেকে আরো অনেক ইনফরমেশন পাওয়া যায়, ফলে সেটা একটা বেশ প্রোডাক্টিভ ভিডিও হয়, তোমাদের কাছেও লাভজনক হয় এবং তোমরা সেটা দেখে অনেক কিছু শিখতেও পারো। সো পরেরটা হচ্ছে পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? ঠিক আছে, আগে একটু দেখে নিই অপশনে কি কি আছে। অপশন আছে হচ্ছে দৌলতা কাজী, সৈয়দ আলাউল, জৈনুদ্দিন নাকি মোজাম্মিল। তাহলে উত্তর হয়ে যাবে সৈয়দ আলাউল। সৈয়দ আলাউল। ঠিক আছে, তো এক্সপ্লেনেশনটা কি? পদ্মাবতী কাব্যটি মাগুন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাউল রচনা করেন। পদ্মাবতী কাব্যটি মোহাম্মদ জায়সি নামে এক সুফি মতাবলম্বী ভক্ত কবির পদ্মাবত কাব্যের অনুসরণে লেখা। পদ্মাবতী কাব্যের প্রধান চরিত্রগুলি হচ্ছে রত্নসেন, নাগমতী, পদ্মাবতী, আলাউদ্দিন খিলজি। এই কাব্যে ধর্ম সংস্কার মুক্ত মর্ত মানব মানবী প্রেম ভালোবাসা ও আশা আকাঙ্ক্ষার ভাবলোক সৃষ্টি হয়েছে। এখানে এই কাব্যটির গুরুত্ব। পরের প্রশ্ন হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন? তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেন? ঠিক আছে, তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন? তাহলে দেখে নি, আমাদের অপশনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বিহারীলাল চক্রবর্তী নাকি মাইকেল মধুসূদন দত্ত। তাহলে তিলোত্তমা কাব্যটি রচনা করেন হচ্ছে
মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এক্সপ্লেনেশন ব্যাখ্যাটা একটু দেখে নিই। বলছে তিলোত্তমা সম্ভব কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন। নায়িকা তিলোত্তমাকে কেন্দ্র করে দুইজন দৈত্য ভ্রাতা সুন্দর ও উপসুন্দর এই উভয়ের লড়াই ও পরিশেষে উভয়ের মৃত্যু তিলোত্তমা কাব্যের প্রধান বিষয়বস্তু। ঠিক আছে, পরেরটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা সর্বপ্রথম কবে প্রকাশিত হয়? ময়মনসিংহ গীতিকা সর্বপ্রথম কবে প্রকাশিত হয়? তো এটা হচ্ছে 1910, 1912, 1915 নাকি 1913? 1913 খ্রিস্টাব্দ হচ্ছে সঠিক উত্তর। এক্সপ্লেনেশন কি? কেদারনাথ মজুমদারের সম্পাদনায় ময়মনসিংহ থেকে প্রকাশিত সৌরভ নামে একটি পত্রিকায় চন্দ্রকুমার দে নামক এক ব্যক্তি ময়মনসিংহ জেলায় প্রচলিত কতকগুলো কবিতাকে প্রবন্ধের মাধ্যমে 1913 সালের এপ্রিল থেকে বাংলা 1320 সন বৈশাখ প্রকাশ করতে থাকেন। ময়মনসিংহ গীতিকা বলতে বোঝায় আধুনিক বাংলাদেশের ময়মনসিংহ ও বাংলাদেশের অন্যান্য স্থান থেকে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোক কবিগণ কোনো প্রণয় ঘটিত রোমান্টিক ঘটনা বা নিম্ন লোক সমাজের বিভিন্ন কৌতূহলপ্রদ ঘটনাকে নিয়ে ছড়া পাঁচালির ঢঙে মুখে মুখে যে আখ্যান কাব্য রচনা করতেন, গায়নের দল তাতে সুর দিয়ে পালাগান হিসাবে গেয়ে বেড়াতো। এই পালাগুলোকেই ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কোন স্থান টুসু নৃত্যের সঙ্গে সম্বন্ধিত? পশ্চিমবঙ্গের কোন স্থান টুসু নৃত্যের সাথে সম্বন্ধিত? ঠিক আছে, কোন স্থান টুসু নৃত্যের সাথে সম্বন্ধিত? হচ্ছে বীরভূম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলা টুসু নৃত্যের সঙ্গে সম্বন্ধিত। শীতের সময় পৌষ মাসে সাধারণত এই লোকজ নৃত্য সেটা প্রদর্শিত হয়। তাহলে উত্তর হয়ে যাবে বীরভূম। বিভিন্ন জেলা এবং সেই জেলার কোন নাচ বিখ্যাত, যেমন পুরুলিয়ার ছৌ নাচ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কোন সামাজিক সংস্কারক বাংলা ভাষা শেখার জন্য বর্ণ পরিচয় রচনা করেছিলেন? কোন সামাজিক সংস্কারক বাংলা ভাষা শেখার জন্য বর্ণ পরিচয় রচনা করেন? ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা আমরা জানি বর্ণ পরিচয় কার লেখা, ছোটবেলা থেকে এটা আমরা পড়ে এসেছি। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। এক্সপ্লেনেশন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার উন্নতিতে বর্ণ পরিচয় রচনা করেছিলেন, যাতে একেবারে নিরক্ষর এবং শিশুরা বাংলা ভাষাকে সহজে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্যই তিনি বর্ণ পরিচয় প্রকাশ করেছিলেন। পরে কোশ্চেন হচ্ছে হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি গ্রন্থটির লেখক কে? 7 দাগের কোশ্চেন, হোপ ইন এ চ্যালেঞ্জড গ্রন্থের লেখক কে? হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি এই গ্রন্থের লেখক কে? অমিতাভ ঘোষ, ডক্টর অশ্বিনী কুমার, অনুরাধা রায় নাকি সুনিতা নারায়ণ? তাহলে উত্তর হয়ে যাবে ডক্টর অশ্বিনী কুমার। WBCS পরীক্ষায় কিন্তু অনেক রাইটারদের নামের বই, কোন লেখক কোন বই লিখেছে, এরকম কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো বলছে হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি অ্যান্ড ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রন্থটির লেখক হচ্ছে ডক্টর অশ্বিনী কুমার। 2017 সালে এপ্রিল মাসে
প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং আনুষ্ঠানিকভাবে গ্রন্থটি প্রকাশ করেন। অশ্বিনী কুমার হলেন একজন বিশিষ্ট আইনজ্ঞ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক আছে, আমি আজকে 7টা হিস্ট্রি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো তোমরা দেখো কোশ্চেন গুলো কেমন লেগেছে। আমি যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি, যেটা ফুড বলো, ক্লার্কশিপ বলো, তারপর সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, মোটামুটি সব রকম পরীক্ষায় যে জেনারেল নলেজের কোশ্চেন গুলো আছে সেরকম থেকে কিছুটা রাখার চেষ্টা করেছি, যাতে সবার সব পরীক্ষার হেল্পফুল হয়। কারণ সবাই তো ভিডিওটা দেখে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টই আমার ভিডিও দেখে না, মোটামুটি আমি কমেন্ট পড়ে যেটুকুনি বুঝি, তো সেই জন্য আমি রেখেছি। এবং সব থেকে আমার চ্যানেলে আমি যেটুকুনি বুঝেছি এখনো পর্যন্ত সব থেকে বেশি চাহিদা হচ্ছে ইংলিশের ভিডিও। তো পরের ভিডিওটা আমি মানে আজকে প্রায় অনেকগুলো ভিডিও বানিয়ে রাখবো, তাই সারা সপ্তাহে তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো। তো আজকে ইংলিশের এই কটা কোশ্চেন আমি শেয়ার করলাম, পরে আমি ইংলিশের একটা ক্লাস শেয়ার করবো। আজকে হিস্ট্রি ছিল, সরি, তো এবার ইংলিশটা করবো। ঠিক আছে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।